বাংলাদেশের উত্তর প্রান্তের লালমনিরহাট জেলা, ঠিক ভারতের চিকেন স্নেকের দক্ষিণ প্রান্তে। সেখান থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে ভারতের শিলিগুড়ি করিডোর, যাকে ভারত নিজেই বলে চিকেন স্নেক। একমাত্র স্থল সংযোগ। এই করিডোর বন্ধ হয়ে গেলে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল, নাগাল্যান্ড ও সিকিম ৪৫ মিলিয়ন মানুষের রাজ্যগুলো কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এই চিকেন স্নেকের ঠিক পাশে বাংলাদেশ একটি বিমান ঘাঁটি পুনরুজ্জীবিত করছে। ১৯৩১ সালে ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসন এই লালমনিরহাটের বিমান ঘাঁটি তৈরি করে বিশ্বযুদ্ধে বার্মা অভিযানে ব্যবহার হয়েছে। ১৯৭১-এ পাকিস্তানি সেনারা ব্যবহার করেছে। তারপর দীর্ঘদিন পরিত্যক্ত। বিডি মিলিটারির তথ্য অনুযায়ী ১১৬৬ একর বিস্তৃত এই ঘাঁটিতে ৪ কিলোমিটার দীর্ঘ রানওয়ে রয়েছে। ২০২০ সালে আর্মি চিফ আনুষ্ঠানিকভাবে লালমনিরহাট আর্মি এভিয়েশন বেস উদ্বোধন করেন, কিন্তু ২০২৫ সাল থেকে এখানে যা ঘটছে সেটাই নতুন আলোচনার কেন্দ্র। ইন্ডিয়ান ডিফেন্স অ্যানালিস্টদের দাবি অনুসারে ২০২৫ সালের অক্টোবরে হাড়িভাঙ্গা গ্রামে একটি বিশাল হ্যাঙ্গার নির্মাণ সম্পন্ন হয়েছে, যা হেলিকপ্টার, ইউএভি এবং মিডিয়াম লিফট বিমান রাখার উপযোগী। নভেম্বর ২০২৫-এ নতুন এয়ার ডিফেন্স রেডার সিস্টেমের যন্ত্রপাতি ট্রাকে করে এসেছে। একই সময় বগুড়া বিমান ঘাঁটিতেও এই ধরনের রেডার আপগ্রেড চলছে বলে সামরিক বিশ্লেষণ সূত্র জানিয়েছে। ভারতের বিতর্কিত নর্থ ইস্ট নিউজ দাবি করেছে, গত বছরের অক্টোবরে বাংলাদেশ হ্যাঙ্গার নির্মাণ ও রেডার স্থাপন শুরু করে। এই পরিপ্রেক্ষিতে ভারতের লোকসভাতে ৮ আগস্ট ২০২৫-এ পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং সরাসরি জানিয়েছেন, ভারত সরকার লালমনিরহাট বিমান ঘাঁটি সংক্রান্ত তথ্য লক্ষ্য করেছে এবং জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে এমন সকল উন্নয়ন পর্যবেক্ষণ করছে। তবে গত ১৬ অক্টোবর একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে। ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্সের মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে ৩ সদস্যের একটি দল বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে লালমনিরহাট ও ঠাকুরগাঁও বিমান ঘাঁটি পরিদর্শন করেন। ভারতের উদ্বেগের সবচেয়ে বড় কারণ কিন্তু বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম নয়, বরং ভারতীয় ডিফেন্স অ্যানালিস্টদের দাবি অনুসারে তারা চীনের সম্পৃক্ততার প্রশ্ন তুলেছে। তারা দাবি করছে, ২০২৫ সালের মার্চ এপ্রিলে চীনা কর্মকর্তারা লালমনিরহাট বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন। পাকিস্তানি প্রতিরক্ষা কোম্পানির লজিস্টিক্স ও নির্মাণে সম্পৃক্ততার খবরও সামনে এসেছে। ডেকান হেরাল্ডের প্রতিবেদনে দেখা যাচ্ছে, আসামের উগ্রপন্থী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই উন্নয়নকে সরাসরি ভারতের চিকেন স্নেকের দুর্বলতার সাথে যুক্ত করেছেন এবং ভুটানের মধ্য দিয়ে বিকল্প রেল ও সড়ক পথ নির্মাণের দাবি তুলেছেন। ডিফেন্স রিসার্চ অ্যান্ড স্টাডিজের বিশ্লেষণে শিলিগুড়ি করিডোরের ভূ রাজনৈতিক চাপের একটি ত্রিমাত্রিক চিত্র উঠে এসেছে। উত্তরে চীনের চুম্বি ভ্যালি থেকে চীনা পিএল এর আর্টিলারি ও মিসাইল সিস্টেমের হুমকি, পশ্চিমে নেপালে চীনা প্রভাব বৃদ্ধি এবং এখন দক্ষিণে বাংলাদেশের নতুন সামরিক অবকাঠামো। ভারতের কাছে এই তিনটি একসাথে দেখলে এনসার্কেলমেন্ট বা ভারতের চিকেন স্নেককে ঘিরে ফেলার আশঙ্কা তৈরি হচ্ছে। এদিকে ইউরেশিয়া রিভিউয়ের বিশ্লেষণে উঠে এসেছে, ভারত ইতোমধ্যে শিলিগুড়ি করিডোরে তার সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়িয়েছে। তারা ইতোমধ্যে রাফায়েল যুদ্ধবিমান, ব্রাহ্মস মিসাইল সিস্টেম, S-400 ও আকাশ এয়ার ডিফেন্স প্ল্যাটফর্ম মোতায়েন করেছে। প্যারা স্পেশাল ফোর্সেসের দ্রুত মোতায়েন সক্ষমতা বাড়ানো হচ্ছে। সর্বশেষ তথ্য জানাচ্ছে, ভারত সরকার শিলিগুড়ি করিডোরের নিচ দিয়ে ৪০ কিলোমিটার ভূগর্ভস্থ রেল লাইন নির্মাণের পরিকল্পনা করছে, সম্পূর্ণরূপে সামরিক কৌশলগত কারণে। বিশ্লেষকরা বলছেন, লালমনিরহাট বিমান ঘাঁটি এই মুহূর্তে কোনো তাৎক্ষণিক সামরিক হুমকি নয়, কিন্তু এটি একটি সংকেত। বাংলাদেশ ভারত সম্পর্কের পরিবর্তন, চীনের ক্রমবর্ধমান উপস্থিতি এবং ভারতের সবচেয়ে দুর্বল ভৌগোলিক বিন্দুর আশেপাশে নতুন সামরিক বাস্তবতা তৈরি হচ্ছে। চিকেন স্নেক এখনও কাটা হয়নি, কিন্তু এর চারপাশে ছুরি ধার দেওয়ার শব্দ শোনা যাচ্ছে। পুরে আকস্মিক কালবৈশাখীর তাণ্ডবে ঢাকা থেকে আসা দুটি যাত্রীবাহী লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী যাত্রী ও উদ্ধারকর্মীরা জানান, ২৫ মে সোমবার দুপুর ২টার পর চাঁদপুরে হঠাৎ ঝড়ের তাণ্ডব শুরু হয়। এ সময় চাঁদপুর লঞ্চ ঘাটে ঢাকা থেকে ঈগল ৭ লঞ্চে থাকা যাত্রীরা নামার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই ঢাকা থেকে ছেড়ে আসা আর এক যাত্রীবাহী লঞ্চ ময়ূর ২ নিয়ন্ত্রণ হারিয়ে ঈগল ৭ লঞ্চটিকে ধাক্কা দেয়। চাঁদপুর ঘাটে আসার হয়তো ১০-১৫ মিনিট আগে আপনার হঠাৎ করে এত বড় বড় রোলিং হচ্ছে, জাহাজ কন্ট্রোল রাখা পসিবল না, আর কোথায় জাহাজ যাচ্ছে এটাও ঠিক করা করা যায় না।
হঠাৎ সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে দুই লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে। প্রাণ বাঁচাতে অনেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন। নারী ও শিশু সহ অন্তত 10 জন এতে আহত হন বলে জানায় কর্তৃপক্ষ। স্থানীয়ভাবে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে অনেক যাত্রী সন্তান, ব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দ্রুত লঞ্চ থেকে নেমে আসেন। চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, ঝড় শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘাটে অবস্থান নেন। প্রচণ্ড বাতাসের কারণে যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত নামতে গিয়ে হুড়োহুড়ি করেন। এতে নারী ও শিশু সহ 10 জন আহত হন। আহতদের কয়েকজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটা 45-এর দিকে একটা ঝড় শুরু হয়, পাশাপাশি বৃষ্টি ঝড় বৃষ্টি এবং বজ্রপাত একসাথে শুরু হয়। তো এর মধ্যেই ইগল 7 লঞ্চ এসে ভিড়ে, আর পাশাপাশি যে ময়ার 2 লঞ্চ এসে পটনের মধ্যে ভিড়ে। এর মধ্যে দেখা গেছে ইগল 7 লঞ্চের মধ্যে পেছন দিক দিয়ে পানি উঠে গেছে এবার কারণে যাত্রীরা হুড়াহুড়ি করে নামতে গিয়ে কিছু পরে আহত হয়েছে। চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, ঘটনার পরপরই নৌ পুলিশ, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও স্কাউট সদস্যরা উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করেন। তারা আতঙ্কিত যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আমরা সাথে সাথে এখানে ঘাটে দায়িত্ব থাকা কর্তব্যরত স্টাফ এবং নৌ পুলিশ এবং কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস এদেরকে নিয়ে আমরা উদ্ধার তৎপরতা চালাই। আমরা এখন উদ্ধার তৎপরতা আমাদের শেষ পর্যায়ে। আমরা সকল যাত্রীদেরকে নিরাপদে আমরা পল্টনে নিয়ে আসি এবং যাত্রীদের যে সমস্ত মালামাল তারা লঞ্চে রেখে গিয়েছিল সেগুলো মালামালগুলো পরে নিয়ে এসে যাত্রীদেরকে বুঝিয়ে দেওয়া হয়। 2টি বাচ্চা হারানো গিয়েছিল। আসলে বাচ্চা দুটি প্রচণ্ড ঝড়ের মধ্যে তাদের গার্জিয়ান যারা ছিল, গার্জিয়ানরা বাচ্চা দুটিকে লঞ্চে রেখেই তারা নিজেরা চলে আসছিল। তো পরবর্তীতে আমরা বাচ্চা দুটিকে উদ্ধার করে স্থানীয়ভাবে আমরা একটা বাসায় রাখি। তো আমাদের কাছে যখন তার গার্জিয়ানরা আসে তখন আমরা তাদের বাচ্চা কিনা সেটা পরীক্ষা পূর্বক আমরা তাদেরকে বাচ্চা। ইসরায়েলের সহ্য হচ্ছে না। হঠাৎ দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিস্ফোরক বার্তা। ইরানের পারমাণবিক কর্মসূচি ছাড়া কোনো চুক্তি নয়। খসড়া সমঝোতাকে তিনি বলছেন খারাপ চুক্তি। ওয়াশিংটন তেহরানের মধ্যে শান্তি আলোচনা যখন এগিয়ে, তেল আবিব যেন নিজের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দিল। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে নেতানিয়াহুর সরাসরি বার্তা, চূড়ান্ত চুক্তিতে থাকতে হবে কঠোর শর্ত। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে, সব এনরিচমেন্ট সাইট বন্ধ করতে হবে, আর দেশ থেকে পারমাণবিক উপাদান সরিয়ে নিতে হবে। নেতানিয়াহুর সোজা কথা, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। আর এখানেই শুরু আসল দ্বন্দ্ব, কারণ খসড়া চুক্তিতে এখনো নেই সেই চূড়ান্ত নিশ্চয়তা, বরং আলোচনার কেন্দ্রে আছে হরমুজ প্রণালী। বিশ্বের 20% তেল যে পথ দিয়ে যায়, সেই হরমুজ এখন কূটনৈতিক দর কষাকষির কেন্দ্র। ইরানি সংবাদ মাধ্যমের দাবি, এই সমঝোতা হলে ধাপে ধাপে খুলে দেওয়া হবে প্রণালী, কমবে উত্তেজনা, স্বাভাবিক হবে জাহাজ চলাচল। তবে ইসরায়েল বলছে উল্টো কথা। তাদের মতে এটা ইরানকে আরো শক্তিশালী করার ফাঁদ, সময় কেনার কৌশল, 60 দিনের একটি অস্থায়ী কাঠামো, তারপর আবার নতুন শর্ত, নতুন চাপ। এই বিতর্কের মাঝেই মুখ খুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, আমরা অনেকটা এগিয়েছি, আলোচনা এখনো চলছে। রুবিও বলেন, যুক্তরাষ্ট্র কোনো খারাপ চুক্তি করবে না, সবকিছু সময় নিয়ে ঠিকভাবে সমাধান করতে চায় ওয়াশিংটন। পারমাণবিক ইস্যু, নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালী সবই এখনো বড় বাধা। অর্থাৎ বার্তা একটাই, দরজা খোলা আছে, কিন্তু সমাধান এখনো নিশ্চিত নয়। এদিকে ইসরায়েলে বাড়ছে অস্বস্তি। সম্ভাব্য চুক্তিতে লেবানন ফ্রন্টেও যুদ্ধবিরতির ইঙ্গিত আছে। হিজবুল্লাহ প্রসঙ্গও উঠে এসেছে আলোচনায়। ইসরায়েলি বিশ্লেষকদের আশঙ্কা, এই সমঝোতা হলে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বদলে যাবে। ইরান পাবে নতুন কূটনৈতিক আশ্বাস, আর সেটাই সবচেয়ে বড় ভয় তেল আবিবের।
ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। অস্ত্র তৈরির অভিযোগ তারা অস্বীকার করছে বারবার। এখন প্রশ্ন একটাই, এই চুক্তি কি সত্যিই শান্তির পথে প্রথম ধাপ, নাকি বড় কোনো ভূরাজনৈতিক খেলার শুরু? ইতিহাস বলছে মধ্যপ্রাচ্যে যখনই শান্তির কাগজ তৈরি হয় তার আড়ালে তৈরি হয় আরো বড় সংঘর্ষের ছায়া, আর এবারও সেই ছায়ার বিস্তৃতি যেন ধীরে ধীরে বাড়ছে। আজ এর অবসান ঘটেছে। বিশ্ব সমরাস্ত্র ও গুপ্তচর বৃত্তির দুনিয়ার সমস্ত সমীকরণকে এক ঝটকায় ধুলোয় মিশিয়ে দিয়ে এবার দেশের ভেতরে জাল বিছানো CIA এর মোস্ট ওয়ান্টেড ব্ল্যাক এজেন্টকে সরাসরি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছে ইরানের কাউন্টার ইন্টেলিজেন্স রেজিমেন্ট। নিজের জন্মভূমির মেগা মারণাস্ত্র কারখানার অতি গোপনীয় ভৌগোলিক কোঅর্ডিনেট শত্রুর সার্ভারে পাচার করে দিয়ে মরণ খেলায় মেতেছিল মোজতবা কিয়ান নামের এই মীর জাফর। ভোররাতের এক দমকা হাওয়ায় জল্লাদের চাবুকে তার জীবনের চূড়ান্ত জবনিকা টানা হয়েছে। তদন্তকারীদের হাতে আসা হাড়হিম করা তথ্যে জানা গেছে মোজতবা কিয়ান সরাসরি ইহুদি আমেরিকান শত্রুদের তৈরি করা আন্ডারগ্রাউন্ড স্যাটেলাইট চ্যানেলে ইরানের সামরিক সরঞ্জামের যন্ত্রাংশ উৎপাদনকারী কারখানা নিখুঁত কোঅর্ডিনেট ও ভেতরের তথ্য পাচার করছিল। এই রুদ্ধশ্বাস অপারেশনের সবচেয়ে বড় টুইস্ট উন্মোচিত হয় কিয়ানের ফোন থেকে উদ্ধার হওয়া একটি অতি গোপনীয় মেসেজের মাধ্যমে, যেখানে সে সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে তার অতি গোপনীয় কোড নেম বিবি বলে সম্বোধন করে এই তথ্যগুলো দ্রুত ওভাল হাউসে পাঠানোর তাগিদ দিয়েছিল। কারিগরি বিশ্লেষণে দেখা গেছে এই বিশ্বাসঘাতক তথ্য পাঠানোর ঠিক 3 দিন পরই ওভাল হাউসের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে আঘাত হেনে ইরানের সেই মেগা ডিফেন্স সাইটটিকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দেয়। কিন্তু শত্রুরা তাদের মিশন উদযাপন করার আগেই ইরানি সাইবার ফোর্সের হাইটেক ট্র্যাকিংয়ের জালে কিয়ানের অবস্থান লাইভ ভেসে ওঠে। আলবোর্জ প্রদেশের বিশেষ আদালতে নিজের আইনজীবীর উপস্থিতিতেই কিয়ান স্বীকার করে যে ডলারের লোভে সে নিজের মাতৃভূমির পিঠে ছুরি মেরেছে। সুপ্রিম কোর্ট তার সমস্ত আপিল খারিজ করে দিয়ে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত সহ ফাঁসির চূড়ান্ত সিলমোহর দেয়। ইরানের বিচার বিভাগীয় প্রধানের কড়া ডিক্লারেশনের পর গ্রেফতার থেকে শুরু করে ভোররাতের ফাঁসি পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে ইরান সময় নিয়েছে মাত্র 50 দিন। পেন্টাগনের পোষা সবচেয়ে বিশ্বস্ত এজেন্টকে এভাবে মুহূর্তের গোয়েন্দা আধিপত্যের কফিনে শেষ প্যারেক ঠুকে দিল। তেল আবিবের মোসাদ সদর দফতর আর পেন্টাগনের সুরক্ষিত ড্রোন কন্ট্রোল রুমকে সম্পূর্ণ স্তব্ধ করে দিয়ে আজ মাঝ আকাশে এক নজিরবিহীন ও হাড়হিম করা বিমান প্রতিরক্ষা যুদ্ধের ইতিহাস লেখা হয়ে গেল। বিশ্ব সমরাস্ত্রের পুরো ব্যাকরণকে এক ঝটকায় অকেজো করে দিয়ে এবার মার্কিন ও ইসরায়েলি যৌথ আকাশ প্রযুক্তির দম্ভ ধুলোয় মিশে দিয়েছে ইরানের সাউদার্ন কমব্যাট উইং। হরমুজগান প্রদেশের অতি সংবেদনশীল ও দুর্ভেদ্য সীমানায় রাডারের চোখ ফাঁকি দিয়ে গোপনে অনুপ্রবেশ করা ইসরায়েলের টপ সিক্রেট অরবিটার স্পাই ড্রোনটি কিভাবে ইরানি এয়ার ডিফেন্সের নিখুঁত কামড়ে মাঝ আকাশেই কয়লা হয়ে গেল তা দেখে চোখ ছানা বড়া হয়ে গেছে হোয়াইট হাউসের জেনারেলদের। আজ আন্তর্জাতিক গোয়েন্দা ডেস্কে এই নিরেট সত্যটি লাইভ প্রমাণিত যে আমেরিকার বিলিয়ন ডলারের স্যাটেলাইট নজরদারি আর মোসাদের অদৃশ্য ছায়া ফৌজকে এক নিমিষেই দেউলিয়া করে ছেড়েছে তেহরানের স্পেশাল বিমান বাহিনী। সৈনিক ও গোয়েন্দা সূত্রে পাওয়া রুদ্ধশ্বাস তথ্যে জানা গেছে হরমুজগানের সমুদ্র উপকূলে ওত পেতে থাকা ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিমান প্রতিরক্ষা কমান্ড এই রুদ্ধশ্বাস অপারেশনটি পরিচালনা করেছে। বন্দর আব্বাসে মোতায়েন থাকা ইরানি সামরিক কর্মকর্তারা অত্যন্ত বুক ফুলিয়ে জানিয়েছেন মোসাদের এই ড্রোনটিকে এমন এক বিশেষ এবং অতি গোপনীয় ডিফেন্স সিস্টেম দিয়ে লক অন করা হয়েছিল যার কারিগরি বিবরণী ইরান আজ পর্যন্ত দুনিয়ার সামনে প্রকাশ করেনি। পারস্য উপসাগর আর তার চারপাশের দ্বীপমালা জুড়ে ইরান যে অভেদ্য সুরক্ষা কবচ তৈরি করেছে তা ভেদ করার ক্ষমতা পশ্চিমা কোনো স্টিলথ ইউএভির নেই। হরমুজগানের মেরিটাইম বর্ডার পুলিশ
পুলিশ ইতিমধ্যেই সমুদ্রের বুক থেকে ইসরায়েলি ড্রোনের জ্বলন্ত ধ্বংসাবশেষ উদ্ধার করে তেহরানের ল্যাবে পাঠিয়েছে, যা তেল আবিবের জন্য এক চরম মনস্তাত্ত্বিক চাবুক। ব্লুমবার্গের এক গোপন রিপোর্টে অত্যন্ত হতাশার সাথে স্বীকার করা হয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান এই ছায়াযুদ্ধে আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রতীক $100 বিলিয়ন মূল্যের MQ-9 রিপার ড্রোন একের পর এক মাটিতে আছড়ে পড়ছে। আমেরিকার দাবি ছিল এই স্টিলথ ড্রোনটিকে পৃথিবীর কোনো রাডার বা প্রযুক্তি ট্র্যাক করতে পারবে না, কিন্তু মাঝ আকাশে হঠাৎ করেই ড্রোনের পুরো কন্ট্রোল হারিয়ে গেল ওয়াশিংটনের হাত থেকে। কোনো রকম গুলি বা মিসাইল না ছুড়ে আমেরিকার সবচেয়ে দামি ড্রোনটিকে অক্ষত অবস্থায় মাটিতে নামিয়ে আনল ইরান। পারস্য উপসাগরের আকাশে ঘটে যাওয়া সেই অবিশ্বাস্য সাইবার যুদ্ধ আজ আপনাদের শোনাবো। রাত 8:30 আফগানিস্তানের মার্কিন ঘাঁটি থেকে আকাশে ওড়ে CIA এর সবচেয়ে গোপন অস্ত্র RQ-170 সেন্টিনেল। উদ্দেশ্য ছিল ইরানের আকাশ সীমায় ঢুকে অত্যন্ত সংবেদনশীল তথ্য চুরি করা। মার্কিন কমান্ডাররা নিশ্চিত ছিলেন রাডারের পক্ষে এই অদৃশ্য ড্রোনকে ছোঁয়া অসম্ভব, কিন্তু তারা জানতেন না ইরানের সাইবার কমান্ডের ইঞ্জিনিয়াররা স্ক্রিনের দিকে তাকিয়ে তখন মুচকি হাসছেন। তারা কোনো মিসাইল লক করেননি, বরং তৈরি করেছিলেন এক অদৃশ্য ডিজিটাল ফাঁদ। হঠাৎ ওয়াশিংটনের লাইভ কন্ট্রোল স্ক্রিন ফ্রিজ হয়ে গেল। ড্রোনের সাথে আমেরিকার সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন। পেন্টাগনের কর্মকর্তারা ভাবলেন ড্রোনটি হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে মরুভূমিতে ক্র্যাশ করেছে, কিন্তু আসল খেলাটা চলছিল তখন মাটির নিচে, ইরানের গোপন সাইবার ল্যাবে। ইরানের হ্যাকাররা ড্রোনের মেইন সার্ভারে প্রবেশ করে মার্কিন GPS সিগন্যালকে সম্পূর্ণ কেটে দেয়। এরপর তারা ড্রোনটির কম্পিউটারে ভুয়ো GPS ডেটা ইনপুট করে। ড্রোনটি ভাবছিল সে আমেরিকার নিজস্ব ঘাঁটিতে ফিরে যাচ্ছে, অথচ সে তখন এগিয়ে যাচ্ছিল ইরানের একটি সামরিক বিমানবন্দরের দিকে। ইতিহাসের প্রথম ড্রোন হাইজ্যাকিং। একটুও আঁচড় লাগেনি $কোটি সেই ড্রোনে। ইরান অত্যন্ত নিখুঁতভাবে সেটিকে নিজেদের মাটিতে ল্যান্ড করায়। পেন্টাগন যখন ড্রোনটির ধ্বংসাবশেষ খুঁজছিল, ঠিক তার পরের দিন তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ড্রোনটির প্রদর্শন করা হয়। দৃশ্যটি দেখে হোয়াইট হাউসের বড় বড় কর্মকর্তাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের অহংকার এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। আমেরিকা ড্রোনটি ফেরত চেয়েছিল, কিন্তু ইরান মুচকি হেসে উপহার হিসেবে ড্রোনের একটি প্লাস্টিকের খেলনা মডেল পাঠিয়ে দেয়। এরপর শুরু হয় আসল জাদু। এই ড্রোনের প্রতিটি চিপ আর কোড ডিকোড করে ইরান তৈরি করে ফেলে নিজেদের অত্যাধুনিক ড্রোন বাহিনী শাহিদ। আমেরিকার নিজের প্রযুক্তি এখন আমেরিকার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। সাইবার যুদ্ধের ইতিহাসে এই ঘটনাটি ইরানকে রাতারাতি এক অপরাজেয় শক্তিতে পরিণত করে।